আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজলিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়িয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমরা চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এখানে সরল মুনাফা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে সরল মুনাফা এবং এখানে কয়েকটা একক কাজ ছিল, সেই একক কাজগুলো সমাধান করেছিলাম এবং আমরা অনেক বিস্তারিত ধারণা পেয়েছিলাম যে আসলে সরল মুনাফা জিনিসটা কি। সরল মুনাফা জিনিসটা হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে মুনাফা, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণে মুনাফা প্রদান করবে ব্যাংক, কিন্তু সেটা নির্ভর করবে আমার প্রারম্ভিক টাকার উপর, অর্থাৎ আমি যে টাকাটা রাখবো ওই টাকাটার উপর ভিত্তি করবে এবং ওই মুনাফাটা কখনো বাড়বে না, মুনাফার টাকাটাও বাড়বে না। ঠিক আছে, তো আমরা এই বিষয় সম্পর্কে জানছি এবং এই বিষয়ে কয়েকটা অঙ্ক করছি এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করি ওইসব বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়েছি। আর যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি যে গ্রুপ আছে, ঠিক আছে, সেটাতে তোমরা চাইলে স্ক্রিনশট তুলে আমাদের কাছে প্রশ্ন করতে পারো। তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হবে। এখানে তোমরা তোমাদের নোটগুলো সাবমিট করতে পারো এবং শিক্ষা বিষয়ক তোমাদের সর্বশেষ আপডেট এখানে শেয়ারের চেষ্টা করা হবে। তো তোমরা অবশ্যই জয়েন হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা আমাদের পড়া শুরু করি। আজকে আমরা যে জিনিসটি নিয়ে জানবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, এর আগে আমরা যেটা সম্পর্কে জানছিলাম সেটা হচ্ছে সরল মুনাফা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু চক্রবৃদ্ধি মুনাফা শোনার আগে আগে সরল মুনাফা কি এটা সম্পর্কে জেনে নিই। সরল মুনাফা হচ্ছে আমি একটা টাকা ব্যাংকে রাখবো, মনে করো আমি 200 টাকা ব্যাংকে জমা রাখবো। ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বলে দিবে, একটা হার বলে দিবে, মুনাফার হার। মনে করো ব্যাংক আমাকে বললো যে 5% হার, ঠিক আছে। তাহলে 5% হারে আপনি মুনাফা পাবেন, তবে শর্তটা কি, আমাকে বছরে হইতে হবে। তার মানে 200 টাকাটা যদি 1 বছর ব্যাংকে থাকে তাহলে আমাকে ব্যাংক তার উপরে কত টাকা মুনাফা দিবে? 5 টাকা মুনাফা দিবে না, কারণ হচ্ছে এই পার্সেন্টেজ যেটা আছে ও বলতেছে যে 100 টাকায় মুনাফা হচ্ছে 5 টাকা, 100 টাকায় মুনাফা হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকায় মুনাফা হচ্ছে, ঠিক আছে, 1 টাকায় মুনাফা হচ্ছে এই যে 5/100, ঠিক আছে। তাহলে আমাদের যেই 200 টাকা, ঠিক আছে, 200 টাকায় মুনাফা হচ্ছে আমাদের 5 গুণন 200/100 টাকা, ঠিক আছে। তাহলে এইখানে দেখো উত্তরটা আসে 5 দুগুণ 1000, উপরের মানটা হচ্ছে 1000, উপরের মানটা হচ্ছে 1000, নিচে হচ্ছে 100, ঠিক আছে, 100। তাহলে আমাদের যে আনসারটা আসছে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমাকে ব্যাংক কত টাকা মুনাফা দিবে? 10 টাকা। অর্থাৎ আমার এই 200 টাকা যদি ব্যাংকে 1 বছর থাকে তাহলে ব্যাংক আমাকে 10 টাকা মুনাফা দিবে। কিন্তু পরবর্তী বছরও যদি এই 200 টাকা ব্যাংকে থাকে, পরবর্তী বছরও যদি এই 200 টাকা ব্যাংকে থাকে, তবুও ব্যাংক আমাকে 10 টাকায় মুনাফা দিবে, 11 টাকা বা 12 টাকা কিন্তু মুনাফা দিবে না। অর্থাৎ মুনাফার টাকাটা সবসময় একই থাকবে, এটা কখনো চেঞ্জমেন্ট হবে না। আচ্ছা, এখন চক্রবৃদ্ধি মুনাফাটা কি? চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে যদি আমরা জানতে হয় তাহলে আমরা এই লাইনটা পড়লে আশা করি কিছুটা বুঝবো এবং আমি আরো ব্যাখ্যা করব। চক্রবৃদ্ধি মুনাফার ইংলিশ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি ইংরেজি হচ্ছে কম্পাউন্ড। আর সরল মুনাফার ক্ষেত্রে আমরা দেখেছি সরল মানে হচ্ছে সিম্পল। সরল মুনাফায় আমরা দেখেছি যে যত বছরই সঞ্চয় করা হোক না কেন শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা সরল মুনাফার ক্ষেত্রে কি দেখছি, একটা টাকা সেটা ব্যাংকে যত বছর থাকবে তার উপর ভিত্তি করে আমাদেরকে মুনাফা দেওয়া হবে এবং এই 200 টাকাটাই উপরে আমাকে দিবে। এবং যদি প্রথম মাসে 200 টাকা, দ্বিতীয় মাসে 200 টাকা, তাহলে প্রতি বছরে যখন আমি ব্যাংকে জমা দিচ্ছি তাহলে ওই টাকাটা যখন 1 বছর ব্যাংকে থাকবে তখন সেটার উপরে আমাকে মুনাফা দেবে। কিন্তু আমি যদি আগে তুলে ফেলি তাহলে ব্যাংক আমাকে ওই টাকাগুলোর উপরে মাসিক মুনাফা দেবে। আর তাছাড়া তুমি যখন মুনাফা নিতে চাইবে তুমি ব্যাংকের সাথে আলোচনা করেও মুনাফা নিতে পারবে। এরপর বলা হয়েছে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে প্রতি বছর বা মেয়াদান্তে যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ণয় করা হয় এবং এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হয়। এখন দেখো আমি বলি, মনে করো যে তোমাকে 200 টাকার উপরে 1 বছর শেষে 10 টাকা মুনাফা দিচ্ছে। পরবর্তী বছরে তোমার আগের মূলধনটা ছিল 200 টাকা, তুমি এটার উপরে মুনাফা পাইছো 10 টাকা, ঠিক আছে।
চক্রবৃদ্ধি মুনাফার হিসাবে তুমি যখন এই মুনাফাটা পাচ্ছ, সাথে সাথে এই মুনাফাটা তোমার ওই মূলধনের সাথে গিয়ে যোগ হয়ে যাবে। ওই যোগ হয়ে যাওয়ার পরে এটা মনে করো 210 টাকা হইল। এই 210 টাকা আবার ব্যাংকে 1 বছর থাকবে। এই 1 বছর টাকা পরে এই 210 টাকার উপরে তোমাকে মুনাফা দিবে। মনে করো 210 টাকার উপরে তোমাকে মুনাফা দিল মনে করো 12 টাকা, ঠিক আছে, 12 টাকা মনে করো মুনাফা দিল। এরপরে এটা আবার যোগ হবে, এটা হলে কত হবে 222 টাকা। এই 222 টাকার উপরে আবার তোমাকে পরবর্তী বছরে মুনাফা দিবে। অর্থাৎ এখানে কি হয়, মূলধনের সাথে মুনাফাটা বারবার যোগ হইতে থাকে, মূলধনের সাথে মুনাফাটা বারবার যোগ হইতে থাকে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমি এক লাইনে ব্যাখ্যা করলাম, সামনে আমরা আরো বিশ্লেষণ দেখব। যেমন বলছে দেখো, প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আগে আমরা এইটুকু লাইন আশা করি বুঝছি যে চক্রবৃদ্ধি মুনাফার হিসাবটা হচ্ছে তোমার প্রতি বছরে তোমাকে যে মুনাফাটা প্রদান করবে ওই মুনাফাটার সাথে তোমার মূলধনটা যোগ হবে। এরপরের বছর আবার ওই মূলধন আর মুনাফার যোগ ছিল, ওইটাই হচ্ছে তোমার নতুন মূলধন এবং ওই নতুন মূলধনের উপরে তোমাকে মুনাফা দিবে। অর্থাৎ মুনাফা নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে তোমার আগের মূলধনের সাথে মুনাফাটা যোগ হবে এবং পরবর্তী বছরে তোমাকে তার উপরে মুনাফা দিবে। চক্রবৃদ্ধি মুনাফাকে সি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটাকে দেখে নাও যে চক্রবৃদ্ধি মুনাফাকে সি প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, কারণ এটা আমাদের প্রয়োজনে পড়বে। তাহলে আমরা দেখি যে চক্রবৃদ্ধি মুনাফাকে সি প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝছি যে চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে। যে বলা হয়েছে প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু লাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর একটা লাইন আছে দেখো, একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। অর্থাৎ ওই যে একটা সময় চলে গেল, ঠিক আছে, 1 বছর পরে আমি 200 টাকার উপরে 1 বছর পরে আমি 10 টাকা পাইলাম। এই 10 টাকা যখন যোগ হবে, ঠিক আছে, যখন যোগ হবে এই যোগ টাকাটা যখন আবার এই 210 টাকাটা যখন আবার 1 বছর থাকবে তখন ওই এই টাকাটাই হচ্ছে আমার নতুন মূলধন এবং এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটাও হাইলাইট করে নিতে পারো যে চক্রবৃদ্ধি মূলধনকে এ প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, কারণ এই প্রতীকগুলোর ব্যবহার আমাদেরকে পরবর্তীতে লাগবে। এই কারণে আমি হাইলাইট করে নিতে বলছি। যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে। অর্থাৎ আমি যে মূলধনটা নিয়ে আমার এই যে কাজটা শুরু করলাম, যেমন আমি এখানে 200 টাকা নিয়ে শুরু করছি, এইটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। এটাই হচ্ছে কি আমার প্রারম্ভিক মূলধন এবং এটার সাথে কিন্তু যোগ হইতে থাকছে, ঠিক আছে। যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে। আচ্ছা, প্রারম্ভিক মূলধনকে পি প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। প্রারম্ভিক মূলধনকে পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটা হাইলাইট করে নেব কারণ এটা আমাদের লাগবে। প্রারম্ভিক মূলধনকে পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, নিচের উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করা হলো। এখানে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন দেখো উদাহরণ 6, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের এইখানে হাতে করি যে আমরা এইখান থেকে আসলে আমাদের মূল পড়াশোনা শুরু করতেছি। সো তোমরা একটু মনোযোগী হবে। দেখো বলা হয়েছে 6% হারে 3000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা কত। প্রথমে দেখো 6% হার, এটা হচ্ছে কি মুনাফার হার। এটা কি মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। 3000 টাকা, 3000 টাকা এটা কি আমার প্রারম্ভিক মূলধন। এখানে প্রারম্ভিক মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, পি। তাহলে এটা হচ্ছে পি। 3 বছর, 3 বছর এটা হচ্ছে আমার এন, ঠিক আছে না। বাট এখানে আমরা এটাকে এন ধরতে পারবো না, কারণ এখানে একটা বিষয় আছে, ঠিক আছে। তবু আমি এন লিখলাম, ঠিক আছে। তবে এখানে কিন্তু তুমি ডিরেক্ট হিসাব করতে পারবে না। আর আমাদের সরল মুনাফার ওই যে সূত্র IPRN, এটা দিয়ে চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করা সম্ভব না। অর্থাৎ এটার জন্য একটা আলাদা সমীকরণ রয়েছে, সূত্র রয়েছে। সো এটা দিয়ে কিন্তু হবে না। এটা হচ্ছে সরল মুনাফার, এটার জন্য একটা আলাদা রয়েছে। যেমন এখানে দেখো আমাদের বলছে 6% হার, অর্থাৎ মুনাফার হারটা হচ্ছে 6%। তোমাকে 3000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা যেহেতু জানি না, ঠিক আছে, আমরা জানি না সমীকরণটা কি বা কিভাবে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
প্রতি বছর এটা বের করতে হবে, কারণ হচ্ছে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার মতো আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন এই যে সরল মুনাফার মতো এখানে কিন্তু প্রতি বছরের মূলধন আর মুনাফাটা এক না। কারণ হচ্ছে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফার ক্ষেত্রে মূলধনের সাথে বারবার কি হয়, মুনাফাটা যোগ হয় এবং তার উপরে আমাকে মুনাফা দেয়। এই কারণে আমরা এটা করতে পারবো না। তো দেখো আমি একটা কথা বলি যে এই যে সমাধানটা ওরা করছে, এই সমাধানটা আরো অনেকগুলো করা যাবে, এরকম আরো অনেক আছে, আরো এরকম সিস্টেম করে তুমি আরো অনেক সমীকরণ বানাইতে পারবা। কিন্তু আমি চাইলে কিন্তু অন্যভাবে বানাতে পারি, কিন্তু আমি এভাবে এটাতে পড়াচ্ছি কারণ হচ্ছে দেখো আমি যদি করি তোমাদের মধ্যে অনেকেরই বিভ্রান্ত হতে পারে বইটা খুললে, কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই বই দেখে পড়াবে, ঠিক না? তো ওই সময় তোমাদের কিন্তু একটু হরজবর লাগতে পারে, এই কারণে আমি বই দেখে পড়াচ্ছি। যেমন দেখো সমাধান বলা হয়েছে, তাহলে আমাদেরকে 6% হার মানে কি 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। আমি এটার সাইজটা একটু ছোট করে নিই। যে এখানে বলা হয়েছে যে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6/100 টাকা। কারণ হচ্ছে আমাকে বের করতে হবে যে 3000 টাকায় 1 বছরের মুনাফাটা 1 বছরের মুনাফা কত, এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা কি করতেছি, আমরা আগে 1 টাকারটা বের করতেছি, 1 টাকায় 1 বছর মুনাফা। তাহলে দেখো সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6/100 টাকা। কিভাবে, এই 6 এর নিচে 100 ভাগ হয়েছে। সুতরাং 3000 টাকায় 1 বছরের মুনাফা সমান 300 গুণন 6/100 টাকা। অর্থাৎ এখানে 3000 টাকা 1 বছর মুনাফা, এই 3000 গিয়ে গুণ হয়েছে। এখন দেখো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যদি এটা দিয়ে কাটা যায় তাহলে উপরে থাকে 30 গুণন 6 হচ্ছে 180 টাকা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি, এটা হচ্ছে আমাদের প্রথম মাসের যে প্রথম বছরের মুনাফা, প্রথম বছর, ঠিক আছে, প্রথম বছরের মুনাফা। সুতরাং 1 বছরের পরে চক্রবৃদ্ধি মূলধন সমান প্রারম্ভিক মূলধন যোগ মুনাফা। অর্থাৎ একটা বছর পর আমার যে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ নতুন যে মূলধন সেটা কত হবে, এটা হবে আমার প্রারম্ভিক মূলধন, এই যে 3000 টাকা, এই 3000 টাকা যোগ মুনাফা। আমার মুনাফাটার নাম কি, এখানে মুনাফাটা হচ্ছে 180 টাকা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো আমরা চক্রবৃদ্ধি মূলধনটা কিভাবে হবে, আমার যে আগের যে 3000 টাকা প্রারম্ভিক মূলধন এটার সাথে আমার মুনাফাটা যোগ হবে, প্রথম বছরের মুনাফাটা যোগ হবে, তাইলে আমি দ্বিতীয় বছরে আমার মূলধনটা কত হবে এটা বের করতে হবে। তো আমার দ্বিতীয় বছরের মূলধন বের করার জন্য আমার প্রারম্ভিক মূলধন আর মুনাফাটা যোগ করতে হবে। তাহলে 3000 যোগ 180, তাহলে হচ্ছে 3000 যোগ 180 টাকা। আচ্ছা, এখানে দেখো 3000 যোগ 3000 গুণন 6/100 টাকা, এটা কিভাবে, এই দেখো আমরা এই 180, ঠিক আছে, একটু ভালো করে দেখো, আমরা এখানে 180 একটা মান পাইছি না, পাইছি কিনা? এই যে 180 এটা কোথা থেকে পাইছি, এটা হচ্ছে এই 3000 গুণন 6/100 থেকে পাইছি, ঠিক না? এই 3000 গুণন 6/100 এটাই আসলে ওরা এখানে লিখে দিচ্ছে 3000 গুণন 6/100। আমরা এগুলো কেন করছি, এই কাজগুলো আমরা করছি হচ্ছে এই কারণে যে আমরা একটা সমীকরণ বের করব, সহজে করার জন্য, কারণ আমরা সবসময় কোনো এভাবে করতে পারবো না। সো আমাদের একটা সমীকরণ বের করতে হবে। এই সমীকরণ বের করার জন্য দেখো আমরা এখানে 1080 কে লিখলাম 3000 গুণ 6/100। এখন দেখো আমরা এখান থেকে কি করে নেব, আমরা এখান থেকে কমন নিব, কমন। সো এখানে আমরা 3000 যদি কমন নিই, তাহলে দেখো 3000 গুণন 6/100, তো আমরা এখান থেকে 3000 যদি কমন নিই তাহলে দেখো 3000 নিলে এখানে 3000 হলো আর এখানে 1 যোগ, ঠিক আছে, 6/100, অর্থাৎ এখানে কি হলো 3000টা চলে গেল, 3000 যেহেতু আমরা কমন নিছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যদি একটু দেখি যে সুতরাং প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ, ঠিক আছে, প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ আসলে a = p * 1 যোগ আর এটাকে দিছে 1 নম্বর সমীকরণ, এটাকে কি দিছে 1 নম্বর সমীকরণ। এখানে দিছে যেহেতু আমরা পূর্বে পেয়েছি 180 গুণন 300 গুণন 6/100, ওই যে 180 জায়গায় যে এটা লিখছে এটা ওরা এটা বোঝাচ্ছে আর কি। এখন এটা কি, এটা হচ্ছে দেখো আমাদের বের করতে বলতে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। আমি কিন্তু আগেই বলছি যে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করি। সো আমরা এখানে এ লিখলাম। এখানে 3000 কি, 3000 হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন, কারণ সবার প্রথমে আমি এটা দিয়ে হিসাব করছি, এই কারণে এই 3000 হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। সো আমরা যেহেতু এইখানে দেখতে পাচ্ছি যে আমার এইখানে 3000 এসেছে, সো আমরা এটাকে কি দ্বারা চিহ্নিত করলাম, পি দ্বারা চিহ্নিত করলাম। আচ্ছা, এখানে গুণন আছে, গুণ দিলাম, 1 আছে, 1 টাকা আমরা লিখলাম, যোগ 6/100, 6/100টা কি ছিল, এখানে দেখো আমাদের 6/100টা কি ছিল, এই 6/100টা ছিল আসলে
আমার আর, ঠিক আছে, আর এই আর ছিল, অর্থাৎ আমার মূলধনের পরিমাণটা আর, ওকে, অর্থাৎ আমার মুনাফার হার। সো আমরা একে একে মানে এগুলোকে প্রতীক দ্বারা বসিয়ে দিলাম, তাহলে আমরা পাই এ সমান পি গুণন 1 যোগ আর, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম বছর পরে আমার চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ আমার নতুন যে মূলধন এটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমরা এরপরে যদি যাই, দেখো এখানে বলা হয়েছে এখন দ্বিতীয় বছরে, দ্বিতীয় যে বছর আছে এখানে 3180 টাকা, এক বছরের মুনাফা হচ্ছে 3180 গুণন 6/100 টাকা। এখন দেখো আমার প্রথম বছর শেষে নতুন যে মূলধন হয়েছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 3000 গুণন 1 যোগ 6/100। এখানে দেখো আমরা যদি এটা হিসেব করি, ঠিক আছে, এখানে যেহেতু এটা থেকে এটা আসছে, ঠিক আছে, এটা থেকেই এটা আসছে, বাট আমরা এখানে হিসেব করে ফেলছি, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3180 টাকা, ঠিক আছে। এখানে আমরা কত পাচ্ছি 3180 টাকা, এটা আমি লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য 3180 টাকা। সো আমরা যদি এখানে দেখি তাহলে এখন দ্বিতীয় বছরে আমাকে 3180 টাকার উপরে এক বছরে একটা মুনাফা দিবে। তো এই মুনাফাটা কত হবে 6/100, অর্থাৎ আমাদেরকে 6/100 বলতে এইখানে এটার উপরে মুনাফা হারটা হচ্ছে 6/100, এই কারণে 6/100 টাকার উপরে মুনাফা দিবে। বলা হয়েছে সুতরাং দ্বিতীয় বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 3180 যোগ 3180 গুণ 6/100, অর্থাৎ এখানে আমার মূলধনটা কত, আমরা কিন্তু মুনাফাটা বের করি নাই, ডিরেক্ট বের করি নাই, মুনাফাটা আমরা এটা পাইছি, ঠিক না, মুনাফাটা আমরা এটা পাইছি, আমরা ডিরেক্ট বের করে নিই। সো আমরা মুনাফাটাকে এই জায়গায় লিখলাম। সো বলা হয়েছে দেখো সমান 3180 গুণন 1 যোগ 6/100, এটা কিভাবে নিলাম, আমরা 3180-কে কমন নিলাম, 3180-কে কমন নিলাম। সো আমরা যদি এখানে 3180 রাখি তাহলে এখানে 1 আছে, ঠিক আছে। সো আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমরা এই মানটা এখানে পাবো। সো এখানে দেখো 1 যোগ 6/100, এটা আমরা পাইলাম। আচ্ছা, এখন দেখো যে এইখানে আমাদের এই মানটা, এখানে আমরা 3180-কে কমন নিচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা পাই 3180 গুণন 1 যোগ 6/100 টাকা। এরপরে দেখো আমাদের এখানে 3180 মানে কি, 3180 মানে হচ্ছে এটা 3000 গুণন 1 যোগ 6/100, কারণ এই মান আর এই মান একই। সো এটা 3000 গুণন 1 যোগ 6/100 ছিল, এই 3000, এই যে এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধন সমান পূর্বের মূলধন প্লাস মুনাফা, ঠিক আছে। চক্রবৃদ্ধি মূলধন মানে কি, পূর্বের মূলধন ছিল, তো আমরা আগে যেহেতু পাইছি যে 3180 সমান 3000 গুণন 1 যোগ 6/100, সো আমরা এখানে দিলাম যে 3000 গুণন 1 যোগ 6/100, অর্থাৎ এই মানটার বদলে আমরা এই মানটাকে লিখলাম। তো 3000 গুণন 1 যোগ 6/100, এটা আমরা লিখলাম গুণন 1 যোগ 6/100। এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া কথা ছিল, আই থিঙ্ক টাইপিং মিস্টেক, যাই হোক সেটা দেখার বিষয় না। সো আমরা এটাকে লিখলাম। এখন দেখো এখানে 1 যোগ 6/100, এখানেও 1 যোগ 6/100। সো এখানে যেহেতু দুইটা একই এবং গুণাকারে আছে, সো আমরা এটা এই 1 যোগ 6/100-কে ভিত্তি ধরে লিখলাম যে গুণন যেহেতু আছে, সো এখানে দুইটা 1 যোগ 6/100 গুণাকারে আছে, সো এটার উপরে আমরা স্কোয়ার দিলাম, ঠিক আছে, এটার উপরে আমরা স্কোয়ার দিলাম। এখন 300 গুণন 1 যোগ 6/100, অর্থাৎ এই 300 কোনটা 300 রয়ে গেছে। এখন আমরা পাচ্ছি এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম এবং আমরা এখানে লিখলাম 3370.80 টাকা। এখন এটার ফলাফলটা কিভাবে আমরা পেলাম, দেখো আমরা যদি লিখি 3000 এখানে আমরা যদি লিখি 3000 গুণন 1 যোগ, ঠিক আছে, 1 যোগ 6/100, আমরা দেখছি যে ওদের এটা ঠিক আছে কিনা, কারণ সামটাইমস আমাদের এখানে ভুল থাকে বইয়ে। সো আমরা এই জন্য দেখছি, আমরা এই জন্য দেখে নেই যে আমাদের এইটাতে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে পরে যে আমাদের কিন্তু যে ফলাফলে ভুল হতে পারে। তো আমরা এখানে এখন স্কোয়ার দেব। এখন দেখো আমরা যে ফলাফলটা পাইলাম সেটা হচ্ছে 3370.80 টাকা, এটা আমরা ফলাফলটা পাইলাম। এটা হচ্ছে আমাদের টাকা, অর্থাৎ দ্বিতীয় বছর শেষে আমরা এই টাকাটা পাবো। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন বলা হয়েছে যে আমাদের নতুন মূলধন এটা, ঠিক আছে, মূলধন আমরা মুনাফা কত পাবো, মুনাফাটা হচ্ছে এটা। সুতরাং 2 নং অংশ থেকে লেখা যায় দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ। কারণ হচ্ছে এখানে দেখো আমরা যদি 2 নম্বর সমীকরণ যেটা আছে এটা যদি দেখি, এখানে 3000 মানে হচ্ছে, এখানে আমাদের কি বের করতে বলছে, চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মূলধনকে এ দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে দেখো এখানে যে 2 নম্বর সমীকরণটা দেখতে হবে, উপরে এগুলো দেখা যাবে না, দেখলে ভুল হবে। আমাদের নিচে যদি আমরা একটু দেখি, যেখানে আছে 3000, এই 3000 মানে কি, এই 3000 মানে হচ্ছে যে আমাদের যে
প্রারম্ভিক মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা। সো আমরা এখানে পি দিলাম, গুণন এক আমরা লিখলাম, যোগ 6/100, 6/100টা কি আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুনাফার হার, এবং আমরা এখানে 2 ছিল, এই 2কে লিখলাম, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। আচ্ছা, এখন দেখো এখানে বলা হয়েছে যে একইভাবে তৃতীয় বছরে ৩৩৭০.৮০ টাকা, এক বছর মুনাফা ৩০৭০.৮০ গুণন 6/100। এখানে একটা বিষয় দেখো যে আমাদের এখানে আমরা এর আগে মূলধন কোনটা হয়েছে ৩৩৭০.৮০। সো আমরা এখানে ৩৩৭০.৮০ টাকার উপরে এক বছর একটা মুনাফা পাবো। সো এটার কত হবে 6/100 গুণন, অর্থাৎ আমরা পার্সেন্টেজটাকে অর্থাৎ মুনাফার হারকে যদি গুণ করি তাহলে পাবো। কারণ কি আমরা জানি যে মুনাফা নির্ণয়ের সূত্র কি, মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে তুমি যখন মুনাফার হারের সাথে ওই যে মূলধন আছে ওইটাকে যখন গুণ করবে তখন কিন্তু তুমি পাবা। তবে তার আগে তোমাকে ওই 1 টাকার মুনাফাটা বের করতে হয় মাঝে মাঝে। সো এখানে আমরা গুণ করলাম। এখন দেখো সুতরাং 3 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ৩৩৭০.৮০ যোগ ৩৩৭০.৮০ গুণন 6/100 টাকা। কিভাবে দেখো বিষয়টা দেখো, এখানে কিন্তু লেখাই আছে যে প্রারম্ভিক মূলধন পি ইকুয়াল টু ৩০০০ টাকা, এটা হচ্ছে এটার জন্য, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই জায়গায় যে ৩৩৭০.৮০ গুণন 1 যোগ 6/100, এটা কীভাবে হলো, এই লাইনটা কীভাবে হলো, এটা হচ্ছে দেখো চক্রবৃদ্ধি মূলধন, কারণ আমার মুনাফা কোনটা, মুনাফা হচ্ছে এইটা। আমরা কি জানি চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে আমার আগের যে মূলধন ছিল তার সাথে আমার মুনাফাটা যোগ হবে, এখন আমার মুনাফা হচ্ছে ৩৩৭০.৮০ গুণন 6/100, আর আমার মূলধনটা আগেরটা কত ছিল ৩৩৭০.৮০ টাকা। সো এইটার সাথে আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি, ঠিক আছে, সো আমরা এটার সাথে ৩৩৭০.৮০ সাথে ৩৩৭০.৮০ গুণন 6/100টাকে যোগ করলাম, এটা কি, এটা হচ্ছে আমার মুনাফা, এটা কি আমার মুনাফা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মুনাফা, যদি আমরা একটু লিখে নিই, ওকে, মুনাফা। এখন দেখো তাহলে দেখো এখানে ৩৩৭০.৮০ গুণন 1 যোগ 6/100 কীভাবে, এখানে ৩৩৭০.৮০ আমরা কমন নিলাম। সো এখানে ৩৩৭০.৮০ আছে দেখে এখানে আমরা কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল ৩৩৭০.৮০ গুণন 1 যোগ 6/100 টাকা। এখন দেখো যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কি জানি ৩৩৭০.৮০ মানে কি, ৩০৭০.৮০ মানে হচ্ছে এই যে 2 নম্বর সমীকরণটা দেখো ৩৩৭০.৮০, এটা মানে হচ্ছে ৩০০০ গুণন 1 যোগ 6/100 এর উপরে হচ্ছে পাওয়ার, ৩০০০ গুণন 1 যোগ 6/100 এর উপরে হচ্ছে পাওয়ার স্কোয়ার, ঠিক আছে। সো এখানে আমরা লিখলাম ৩০০০ গুণন 1 যোগ 6/100 স্কোয়ার, এবং এখানে 1 যোগ 6/100 আছে, এই 1 যোগ 6/100 টাকা আমরা লিখলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে 1 যোগ 6/100 স্কোয়ার আর এখানে 1 যোগ 6/100 গুণাকার আছে। তো এখানে যেহেতু দুইটা আর এখানে কয়টা, এখানে একটা, যেহেতু প্রত্যেক সংখ্যার উপরে পাওয়ার হচ্ছে 1, সো এই দুইটাকে আমরা যোগ করে দিলাম, যেহেতু ভিত্তি 1 আমরা এগুলোকে ভিত্তি ধরে নিছি, এই কারণে হলো ৩০০০ গুণন 1 যোগ 6/100 এর উপর পাওয়ার হচ্ছে 3 টাকা, এটার যে মান, ঠিক আছে, এটা যে মান সেটা হচ্ছে 4, এটা হচ্ছে সমীকরণ নাম্বার, ঠিক আছে, সমীকরণ নাম্বার 4। এখন দেখো 4 নম্বর সমীকরণ, তো এইখানে আমরা যদি এটার মান নির্ণয় করি, ঠিক আছে, এখন আমাদের মান নির্ণয় করতে বেশি টিপে করতে হবে না, আমরা জাস্ট 3 বসে দিব। সো আমরা দেখো এখানে পেলাম হচ্ছে ৩৫৭৩.05, ওখানে ওইটাই আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেন তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ৩৫৭৩.05 টাকা, ৩৫৭৩.05 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমার 3 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন, এটা হচ্ছে আমার ৩৫৭৩.05, এবং মুনাফা 3 বছর পরে আমাদের কি বের করতে বলছে দেখো, 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে, চক্রবৃদ্ধি মূলধন, ওকে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। সো এখানে দেখো আমরা যদি একটু দেখি, আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করছি, আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে ৩৫৭৩.05 টাকা। এখন আরো নির্ণয় করতে কি বলছে, আরো নির্ণয় করতে বলছে তুমি মুনাফা বের করো, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করো। এখন মুনাফা কিভাবে বের হবে, আমি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে কি হয়েছে, আমার মূলধনটা বাড়ছে, শুধুমাত্র বাড়ছে, তো আমি যদি আমার একদম শুরুতে যে প্রারম্ভিক আমার শুরুতে যে টাকাটা ছিল, শুরুতে টাকাটা ছিল ৩০০০ টাকা, সো আমরা যদি ওই ৩০০০ টাকা ওই যে চক্রবৃদ্ধি মূলধন ওইটা থেকে বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাই না আমাদের
573.05 টাকা। এটা হচ্ছে আমার মুনাফা, ওইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। এখন দেখো আমরা একটু যদি এইটার দিকে তাকাই, ওর একটু সমীকরণ বের করি, যে সুতরাং 4 নং অংশ থেকে লেখা যায় তৃতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ A ইকুয়াল টু P ইন্টু 1 যোগ R এর পাওয়ার হচ্ছে 3, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। এবার একটা জিনিস দেখো যে এখানে আমাদের বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, ঠিক না? এই যে এখানে বলা হয়েছে কি চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করি? এ। ওকে, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে এক পি গুণন, ঠিক আছে? পি কোনটা? এই যে 3000, এটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে আমাদের এখানে যে গুণন আছে গুণ দিলাম, এবং এখানে একই রয়ে গেল, যোগ 6/100, 6/100টা হচ্ছে আমাদের আর। ওকে, আচ্ছা, এরপরে এখানে আমরা যদি ব্র্যাকেটটা আছে, আর হচ্ছে আমার মুনাফার হার, এবং এখানে 3, ঠিক আছে? 3, এটাকে আমরা 5 নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। আচ্ছা, সো এখন দেখো, এখন উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ে 1, 3 ও 5 নম্বর সমীকরণ তিনটির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো। তুমি কি এপিআর এবং সময়কালের সংখ্যা n পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার তো প্রদত্ত ছকে লেখো। এখানে বলছে এ মানে হচ্ছে আমার, এখানে এ মানে হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন, পি মানে হচ্ছে প্রারম্ভিক জমা মানে প্রারম্ভিক মূলধন, এবং আর মুনাফার হার এবং সময়কাল n পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক পাই কিনা? অবশ্যই একটা সম্পর্ক আছে, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, একটু মনোযোগ দাও। ঠিক আছে, একটু মনোযোগ দাও। এখানে প্রথম বছরের যখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি, ঠিক আছে, সেখানে আমরা একটা সমীকরণ বের করছি, এবং সেখানে কিন্তু কোনো পাওয়ার ছিল না, কিন্তু ওখানে কিন্তু পাওয়ার না থাকা মানে কিন্তু উপরে একটা পাওয়ার 1 ছিল, ঠিক না? আচ্ছা, এই উপরে একটা পাওয়ার 1 ছিল প্রথম বছরে। এখন দ্বিতীয় বছর আমরা কি দেখলাম? এই সমীকরণটা পাইলাম, এবং এখানে পাওয়ারটা 2 ছিল। এটা কোন বছরে? দ্বিতীয় বছর, এবং এটা 3 নাম্বার, 1, 3, 5 আমাদেরকে দেখতে বলছে। এরপরে দেখো তৃতীয় বছরে, ঠিক আছে, তৃতীয় বছরে আমাদের যে এই যে সমীকরণে এখানে পাওয়ারটা হয়েছে 3, অর্থাৎ তৃতীয় বছরে 3 হয়েছে, দ্বিতীয় বছরে 2 হয়েছে, প্রথম বছরে 1 হয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে এই যে উপরে যে পাওয়ার, এটাই হচ্ছে আমাদের n, অর্থাৎ সময়কালটা হচ্ছে এটা। এখন আমরা ছকটাতে কি দেখবো? ছকটাতে তোমাদের জন্য আমি এটা বানাই রাখছি, দেখো অ্যাচিভিটেশন ইজিলি আমি এটা নিজের হাতে বানাইছি তোমাদের জন্য, যেহেতু তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়, খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো, এই কারণে আমি এটা বানাইছি। দেখো এখানে বলা আছে, এখন উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের নম্বর সমীকরণ 3টির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো। তুমি কি এপিআর এবং সময়কালের সংখ্যা n পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার উত্তর প্রদত্ত ছকে লেখো। এটা হচ্ছে আমাদের এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা আমি এখানে লিখছি যাতে করে আমরা বুঝতে পারি। এখন আমরা উত্তরটা লিখবো এইভাবে। দেখো, তোমরা দুইভাবে লিখতে পারো, দুইটা পদ্ধতি আমি বলে দিচ্ছি। কেউ যদি চাও, সে অনলি জাস্ট এটা লিখতে পারো যে পি ইন্টু এ ইকুয়াল টু এ প্লাস আর টু দি পাওয়ার এন, ঠিক আছে? এ প্লাস আর টু দি পাওয়ার এন, এই কথাটা তোমরা যে যদি চাও শুধুমাত্র এই কথাটাও লিখতে পারো, এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন, এই কথাটা যদি চাও কেউ লিখে দিতে পারো। তবে এই পদ্ধতিটা হচ্ছে একটু বড় বাট সুন্দর একটা সিস্টেম হচ্ছে এইটা, যেটা আমি এখানে লিখছি। একটু ভালো করে দেখো, প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1। কোনটা এটা? এটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা কোনটা? এটা যেটা আমরা এখানে পাইছি, এটাকে আমরা লিখলাম যে এটা হচ্ছে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন। ওকে, আচ্ছা, দ্বিতীয় বছর পর আমরা চক্রবৃদ্ধি মূলধন পাইছি পি ইন্টু 1 1 যোগ আর টু দি পাওয়ার আর স্কোয়ার, ঠিক আছে? 1 যোগ আর স্কোয়ার, 1 যোগ আর হোল স্কোয়ার। এখন দেখো যে জিনিসটা সেটা হচ্ছে
আমরা এটা কত বছরে পাইছি, এটা হচ্ছে দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ হচ্ছে ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর হোল স্কোয়ার। এটা হচ্ছে এটা। তৃতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 যোগ আর হোল কিউব। ঠিক আছে, পি ইন্টু 1 যোগ আর হোল কিউব। এটা হচ্ছে তৃতীয় বছর। তৃতীয় বছর পর অর্থাৎ এখানে এই যে সূচকটা পরিবর্তিত হচ্ছে কার সাপেক্ষে, এই বছরের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তাহলে আমরা এটা লিখলাম, এটা হচ্ছে দ্বিতীয় বছরের। তৃতীয় বছরে দেখো আমরা এই জিনিসটা এইখানে লিখলাম যে 1 যোগ আর টু দি পাওয়ার পি ইন্টু 1 যোগ আর হোল কিউব। এই জিনিসটা আমরা লিখলাম। এটা হচ্ছে আমাদের 3 বছর। তাহলে দেখো আমরা যদি ধরে নেই যে বছর হচ্ছে এন, অর্থাৎ বছরটা যে কোনো কিছু হইতে পারে, তাহলে এটার চিহ্নটা এটাই রয়ে যাবে। ঠিক আছে, কিন্তু চিহ্নটা কি, এই এন বছর পর চক্রবৃদ্ধি মূলধন যেহেতু হয়েছে এন বছর পর, তাইলে এটা হচ্ছে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। অর্থাৎ এইখানে এই এন, এইখানে আমরা কি বসেছিলাম, এখানে আমরা সব জায়গায় বসেছিলাম হচ্ছে বছর। যেহেতু এখন বছর হচ্ছে এন, তাহলে এইখানে বসবে এন। অর্থাৎ কোনো বছর যদি বসে তাহলে সেটা এখানে। অর্থাৎ এ পি আর এবং সময়কালের সংখ্যা এন পরিবর্তনের মধ্যে সম্পর্কটা হচ্ছে এ ইকুয়াল টু পি 1 যোগ আর টু দি পাওয়ার এন। তবে আরেকটা পদ্ধতি আমি বলে দিই, তোমরা এই যে লাইনটা আছে, এই লাইনটা লেখার পরে যদি তোমরা চাও লিখতে পারো যে সম্পর্কটি হচ্ছে এই যে সম্পর্কটি হচ্ছে অর্থাৎ আমি যতগুলো বললাম সেগুলোও লিখতে পারো, এটাও লিখতে পারো যে সম্পর্কটি হচ্ছে এইটা। এটা লিখবা কিভাবে, এই লাইনটা লিখতে পারো কিভাবে, তোমরা এই লাইনটা লেখার পরে, আমার ছকে জায়গা নাই আমি লিখতেও ভুলে গেছি, এটা লেখার পরে এটার নিচে সুন্দর করে সম্পর্কটি হচ্ছে ইকুয়াল টু পি প্লাস আর। এইটা সাইডে লিখবা না, ঠিক আছে, সাইডে লিখবা না, এটা নিচে লিখবা। ঠিক আছে, এটা নিচে লিখবা। আর আমার ছক অনেক বড়, ঠিক আছে, তোমরা চাইলে এটা নিচে লিখতে পারো, অথবা এই লাইনটা লিখে দিতে পারো, অথবা শুধু এটাও লিখতে পারো। তবে সবগুলো একসাথে লিখলেও সমস্যা নেই, সুন্দর। এখন বলা হয়েছে দেখো এইখানে আরেকটা জিনিস, যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে 3টি সমীকরণ দেখতে প্রায় একই, শুধু সূচকের মানে পরিবর্তিত হয়েছে এবং এই সূচকের মানের সঙ্গে এন এর সম্পর্কটি রয়েছে। অর্থাৎ এইখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বছরের সাথে এন, অর্থাৎ আমাদের এই যে সূচকের সাথে এন এর সম্পর্ক রয়েছে। এই সূচকের সাথে কার সম্পর্ক রয়েছে, এন, সময়ের সম্পর্ক রয়েছে। সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ 6 অনুসারে পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূল্য নির্ণয় করতে পারবে? এখন দেখো আমরা যেহেতু জেনেই গেছি যে এই মানটা এখানে আমরা যখন বছরটা বসে দেবো আমাদের অঙ্ক হয়ে যাবে, তাহলে আমরা অবশ্যই সেটা নির্ণয় করতে পারবো। নিচের ফাঁকা অংশে এর সমাধান করে শিক্ষককে দেখো এখানে লিখি নাই, তোমার জন্য পিডিএফ আকার করে রাখছি। এখানে বলা হয়েছে যে এই লেখাটাই মানে ওই লেখাটা এখানে আমি এখানে বসাই দিয়েছি এ টু জেড। তো এটা তোমাদের দেখার বিষয় না, তোমাদের এই ছকটা এখানে দেখো বলা হয়েছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের ওই সম্পর্কটা, কারণ সম্পর্কটা ছাড়া তো আমরা লিখতে পারবো না, ঠিক না। 3000 গুণন 1 যোগ 6/100 টু দি পাওয়ার 5। এখানে দেখো আমরা যদি এইখানে একটু তাকাই, যে এই জায়গাটা আগে দেখো, কারণ এই যে এইখানে আমরা দেখলেই বুঝবো, ঠিক আছে, আমাদের এই জায়গাটা দেখলেই হবে, আর কোনো কিছু দেখতে হবে না। আমাদের এখানে আমরা বের করবো হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে এই দ্বারা প্রকাশ করে। এখন পি প্রারম্ভিক মূলধন কত, প্রারম্ভিক মূলধন হচ্ছে 3000 টাকা। প্রারম্ভিক মূলধন কত, 3000 টাকা। এরপরে এই একই, আর 6/100, আর কি, আর হচ্ছে আমার মুনাফার হার। তো এখানে মুনাফার হারটা কত, আর ইকুয়াল টু 6/100। তো আমরা এখানে 6/100 লিখলাম। আচ্ছা, এরপরে এখানে যেহেতু 5, আমাকে কত বছরের বের করতে বলছে, এখানে দেখো পঞ্চম বছর, কত, পঞ্চম বছর, পঞ্চম, এই কারণে আমরা এখানে 5 দিলাম। এরপর আমরা এখানে একটা আনসার পেলাম, সেটা হচ্ছে 4014.68 টাকা। তবে ব্যাংক এই টাকাটা নাও দিতে পারে, ব্যাংক তোমাকে বরাবর দিয়ে দিতে পারে, মনে করো 4015 টাকা দিবে ব্যাংক, তোমাকে 4015 টাকা দিবে, কারণ ব্যাংক তো আর তো ফকির নেই না, ঠিক আছে। ব্যাংকে তোমাকে এই পরিমাণ টাকা, ওই সান্তানা এখানে অন্য কেউ না, মানে এখানে টাকাটা কতটুকু দিবে, এখানে 4015 টাকা দিবে ব্যাংক, এই টাকাটাই দিবে। আবার এই টাকাটা দিতে পারে, তবে তোমরা এটা লিখবা, ঠিক আছে, এটা লিখবা, এটা লেখার প্রয়োজন নাই, এটা না লিখলেও চলবে, আমি জাস্ট বললাম। তো এখন আমরা দেখবো আমাদের হিসাব মিলছে কিনা। এখানে দেখো আমাদের উপরে এখন এটা হবে 5। তো দেখো এই যে 4014.67, এখানে যেহেতু পরে আছে 6, ঠিক আছে, পরে আছে 6, সো 6 যেহেতু আছে, তো যেটা 5 থেকে বড়, এই কারণে এখানে 8 হয়েছে, ঠিক আছে, 4014.68। তো দেখো আজকে আমরা
এটার একটা সমাধান পাইলাম, তোমাদেরকে একদম পিডিএফ ভিউ করেও দিলাম। তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হবে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।